বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে লাভের আশায় অংশ নিচ্ছেন। তবে এই বাজারে লাভের সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু উল্লেখযোগ্য ঝুঁকিও। তাই সচেতনভাবে বিনিয়োগের কৌশল নির্ধারণ করা ও ঝুঁকি ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় হয়ে নিতে চাই তার সঙ্গে। আছেন সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি যেমনটা বলছিলাম, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই বাজারে বিনিয়োগ করার প্রধান ঝুঁকিগুলো কি হতে পারে? ধন্যবাদ। আপনার পুঁজিবাজারে বিনিয়োগটা কিন্তু আপনাকে ধরতে হবে যে এটাও এক ধরনের বিজনেস, রাইট? সো এখানে আমরা যেটা হয় যে ফিক্সড টার্ম ডিপোজিট যেটা আমরা বলি বা বন্ড বলি, যে সেখানে আমরা বিনিয়োগ করে আমরা নিশ্চিতভাবে থাকতে পারি যে আমরা বছর শেষে বা একটা কোয়ার্টারলি সেমি অ্যানুয়ালি রিটার্ন পাবো। কিন্তু পুঁজিবাজারে যেটা হচ্ছে যে আপনি ইনভেস্ট করছেন ইন এ কোম্পানি যারা চালাচ্ছে, কোম্পানির যারা ওনার, তাদের যে ঝুঁকিটা সেটা আপনি শেয়ার করছেন। তো ওনারা যে ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক সেম ঝুঁকিগুলি আপনাকেও নিতে হচ্ছে। এই জন্য আমরা বলি যে পুঁজিবাজারে যখন আপনি কেউ একজন বিনিয়োগ করবে, ডিসিশন নেয়, তাকে মানে আপনি যখন একটা বিজনেস শুরু করেন, যে কোনো বিজনেস, একদম খুব ছোট বিজনেস থেকে শুরু বা বড় বিজনেস যেটাই শুরু করেন, যে আমরা যেটাকে বলি হোমওয়ার্ক করে নেন। কিছু গ্রাউন্ড ওয়ার্ক থাকে যে এই ব্যবসাটা আমি যে যাচ্ছি সেটাকে আদৌ আমি টিকতে পারবো কিনা, প্রফিটেবল কিনা, কী কী ঝুঁকি থাকে, আমি যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা করতে পারবো কিনা, যে পরিমাণ ডেট দরকার সেটা আমি অ্যারেঞ্জ করতে পারবো না, এই ধরনের একটা ডিটেলস ওরিয়েন্টেশন মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক পুঁজিবাজারে যখন আপনি বিনিয়োগ করবেন, আপনাকে বুঝতে হবে যে ইউ আর ইনভেস্টিং ইন এ কোম্পানি, এবং তার মানে হচ্ছে ইউ আর ইনভেস্টিং ইন এ বিজনেস যেটার ওনার হচ্ছেন আপনি মেবি ইউ আর গোয়িং টু বি এ ভেরি স্মল ওনার, বাট আপনি ইউ আর গোয়িং টু বি অ্যান ওনার। তো সেখানে আপনার ঝুঁকিটা আপনাকে নিরূপণ করতে হবে অ্যাজ লাইক এনি আদার বিজনেস পারসন, এবং ওই ঝুঁকিটা বুঝে শুনে যদি আপনি ঝুঁকিটা আমরা যেটাকে বলি ক্যালকুলেটিভ রিস্ক, আপনার যে কোনো ব্যবসায় ঝুঁকি থাকে, বাট রিস্কটা যদি মোটামুটিভাবে ক্যালকুলেটিভ রিস্ক থাকে, যে আপনার কোম্পানিটা ভবিষ্যতে কী হবে, কোম্পানিটা রাইট সেক্টর আছে কিনা, কোম্পানির এই সেক্টরিয়াল গ্রোথটা কী, কোম্পানিকে এক্সট্রিমলি ওভার ইনডেপ্টেড কিনা, কোম্পানির যে ক্যাপিটাল আছে ইজ ইট সাফিসিয়েন্ট ফর দ্য গ্রোথ, এই জিনিসগুলি আপনাকে দেখতে হবে না। অফকোর্স যে কোম্পানির প্রফিটেবিলিটি কতটুক, মানে প্রফিট করার ক্যাপাসিটি কতটুক, সাস্টেনেবিলিটি দেখতে হবে, গভর্নেন্স দেখতে হবে, ওনার কারা দেখতে হবে, ম্যানেজমেন্ট দেখতে হবে। এই ব্যাপারগুলি দেখে আপনার ঝুঁকিটাকে মিনিমাইজ করতে হবে। ঝুঁকি পুঁজিবাজার যখন আপনি আসবেন, আপনাকে ধরে নিতে হবে যে ঝুঁকির রিস্ক আপনি কখনোই 100% এলিমিনেট করতে পারবেন না, ঝুঁকির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু ঝুঁকিগুলি আপনি মিটিগেট করতে পারেন এই যে জিনিসগুলি বললাম। আরও অনেক ব্যাপার আছে যে আমরা এই কারণে সবসময় বলি যে আপনি যখন পুঁজিবাজারে আসবেন অবশ্যই একজন প্রফেশনাল লোকের সাথে কনসাল্ট করেন। মানে ইউ ডু নট হ্যাভ এনাফ নলেজ অর এডিকুয়েট নলেজ অ্যাবাউট দ্য স্টক মার্কেট অর ইনভেস্টিং ইন দ্য স্টক মার্কেট, এই ব্যাপারগুলি আপনি যদি দেখে আগাতে পারেন তাহলে আপনার মোটামুটিভাবে ঝুঁকিটা আপনি অ্যাড্রেস করতে পারেন। একজন বিনিয়োগকারী প্রাথমিকভাবে যদি বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে তাকে কি কি লক্ষ্য রাখতে হবে? প্রথম হচ্ছে যে আমরা যেটা সাজেস্ট করি, একদম আপনার ধরেন একটা নতুন বিনিয়োগকারী আসলো, আপনার যদি ধরেন অনেক সময় একটা নতুন বিনিয়োগকারী আসলো কিন্তু প্রফেশনালি হি অর শি হ্যাজ বিন এঙ্গেজড ইন দ্য স্টক মার্কেট রিলেটেড বিজনেসেস, রাইট? যে উনি হয়তো এমন একটা কোম্পানিতে কাজ করছেন যেটা লিস্টেড, সো উনি মোটামুটিভাবে একটা প্রাথমিক জ্ঞান থাকে। বাট একদম ধরেন একজন অন্য প্রফেশন থেকে আসলো, যে একজন লয়ার আসলো, একজন ডাক্তার আসলো, একজন জেনারেল বিজনেস পারসন আসলো, একজন সোশ্যাল ওয়ার্কার আসলো, যাদের কোনো হয়তো জ্ঞানই নেই স্টক মার্কেট সম্বন্ধে বা পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে, তখন আমরা বলবো যে আপনি ইনিশিয়ালি বেস্ট থিং হচ্ছে যে সারা পৃথিবীতে যেটা হয় দুটাভাবে আপনার নতুন বিনিয়োগকারীদেরকে আমরা বাঁচতে বলি। একটা হচ্ছে যে আইপিওর মাধ্যমে, যে একটা কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ে তখন আমরা ধরে নিই যে এটা একটা রিজনেবল প্রাইসে শেয়ারটা আসছে, সেখানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি মোটামুটিভাবে রিস্কটা কিছুটা অ্যাভয়েড করতে পারেন, বা কিছুটা আপনার অ্যাড্রেস করতে পারেন যে আমি একদম খুব বেশি ঝুঁকিপূর্ণ কোনো কিছুতে ইনভেস্ট করছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনি ধরেন যদি একজন নতুন বিনিয়োগকারী হন, আপনি স্টক মার্কেট সম্বন্ধে কিছুই জানেন না, সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ইউ কাম থ্রু দ্য মিউচুয়াল ফান্ডস। এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ এ ডিফারেন্ট ইস্যু টু ডিসকাস, বাট আমরা এই দুইটা
দুইটা মাধ্যমকে আমরা বলে থাকি যে ফর দ্য নিউ ইনভেস্টার্স টু ইনভেস্ট ইন। পুঁজিবাজারে ঝুঁকি কমানোর ক্ষেত্রে কি কি প্রয়োজন বলে আপনি মনে করছেন? পুঁজিবাজারে ঝুঁকি থাকবেই। ঝুঁকি যদি কমাতে হয় তাহলে আপনার গভর্নেন্স হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। সেক্ষেত্রে আমরা কি ধরনের কৌশল গ্রহণ করতে পারি? কৌশলের মধ্যে প্রথম হচ্ছে যে আপনার পুঁজিবাজারে আমাদের কয়েকটা লেয়ারের রেগুলেটর আছে। তা আপনি ধরেন সারা পৃথিবীতে হয় যেটা, যে প্রথম হচ্ছে যে আপনার স্টক মার্কেটে স্টক ব্রোকার থাকে। স্টক ব্রোকাররা সবসময় এসআরও বেসিসে কাজ করে, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন। তা আপনার প্রথম কলটা আসা উচিত যে আপনি স্টক ব্রোকিং কোম্পানি থ্রুতে ইনভেস্ট করেছেন, আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা কোম্পানিতে ইনভেস্ট করেন, সেখানে আপনাকে আপনার কনসার্ন যে ব্রোকার থাকে, স্টক ব্রোকার, সে আপনার তার একটা ফিডুশিয়াল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে জানানো। সেকেন্ড হচ্ছে যে ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইমারি রেগুলেটর। আমরা বলি যে স্টক এক্সচেঞ্জ এনশিওর করবে যে মার্কেটে গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, এই ব্যাপারগুলি আপনার মোটামুটি এক্সপেক্টেড লেভেলে চলছে। অ্যান্ড দেন ফাইনাল রেগুলেটর ইজ অলওয়েজ দ্য এসএসসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি ধরে নিলাম যে একটা কোম্পানি লিস্টেড আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাইমারি ইনকোয়ারিতে বা ইনভেস্টিগেশনে যদি দেখা যায় যে একটা কোম্পানি খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, কোম্পানি আইদার আউট অফ প্রোডাকশন বাট দ্য কোম্পানি ইজ স্টিল লিস্টেড, অথবা দ্য কোম্পানির ওনার্স আর নট বিহেভিং অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অর এক্সপেক্টেড লেভেল, আপনার এই জিনিসগুলি আমরা বলি যে ফর ফার্দার ইনভেস্টিগেশন বিসিকে পাঠানো হোক। এইভাবে ধরেন আপনার মোটামুটি একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে পুঁজিবাজারে। যদি ঝুঁকিতে, আমি আবারও বলছি, পুরোপুরি কমানো যাবে না, বাট ঝুঁকিটা মোটামুটিভাবে আপনার উইদিন কন্ট্রোল রাখার জন্য সবগুলি যারা আমরা ইন্টারমিডিয়েট আছি, আমরা প্রাইমারি রেগুলেটর অ্যান্ড দ্য আলটিমেট রেগুলেটর, সবাইকে একসাথে কাজ করতে হবে। একজন তরুণ যদি শুরু করতে চায় যে সে নতুনভাবে বিনিয়োগ শুরু করবে, সেক্ষেত্রে কিভাবে শুরু করবে? একজন তরুণকে শুরু করার আগে আমি বলবো যে আপনার যেহেতু হি হ্যাজ এনাফ টাইম ইন লাইফ, তাকে একটু পড়াশোনা করতে, একদম কোনো কিছুই কোনো জ্ঞান ছাড়াই একজন, আমি বলি যে আপনার একটু আগে আমি যেটা বললাম যে একজন প্রফেশনাল লোক যদি ইনভেস্ট করতে চায়, তাহলে যেটা হচ্ছে যে ওনার একটা সাস্টেনেবল ইনকাম আছে, আমরা ধরে নিচ্ছি যে সেখান থেকে আপনি কীভাবে ইনভেস্ট করবেন আমি বলে দিলাম। বাট একজন তরুণ বাজারে আসবে, তার উচিত প্রথমে হচ্ছে যে মোটামুটি একটা সম্যক জ্ঞান নেওয়া, এবং সেটার জন্য আমাদের এখানে ইনস্টিটিউট আছে, দুইটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, একাডেমি অফ ক্যাপিটাল মার্কেট, এই দুইটা আছে। তারপর কন্টিনিউয়াসলি ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ আপনার এই ধরনের ফ্রি ট্রেনিং করাচ্ছে, ইউনিভার্সিটি লেভেলে করাচ্ছে, আলটিমেটলি স্কুল লেভেলে যাবে। এই যে কোর্সগুলি হয় বা সিম্পোজিয়াম হয়, হ্যাঁ আলাদা হয়, ফ্রি অফ কস্ট হয়। এগুলিতে যে মিনিমাম একটা নলেজ আর্ন করা দরকার যে আসলে হোয়াট ইজ স্টক মার্কেট, হাউ টু ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট, হাউ টু পিক দ্য রাইট স্টকস, এই বেসিক জিনিসগুলি আমাদের এই কোর্সগুলিতে দেওয়া হচ্ছে। একজন লাভবান বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি যেটা বললাম যে প্রথম হচ্ছে যে আপনার কোম্পানিটার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখা উচিত গ্রোথ, যেটা কতদিন টিকে থাকবে। কারণ আমরা যারা ইনভেস্ট করি তাদেরকে আমরা ধরে নিই যে ইনভেস্টমেন্টটা ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট, বাট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে। কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে যে কোম্পানির গ্রোথ ফ্যাক্টরটা দেখতে হবে। গ্রোথ ফ্যাক্টরটা দেখার পরে আপনাকে দেখতে হবে যে আপনার যে কমপ্লেক্স সিচুয়েশন, বিজনেস কেস তো টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, নাই গ্লোবাল ফ্যাক্টর, লোকাল ফ্যাক্টরের কারণে, তো এটা সাস্টেনেবল কিনা যে কোম্পানিটাতে ইনভেস্ট করছে, কোম্পানির আপনার প্রফিটেবিলিটি কেমন, যে রিটার্ন পাবে কিনা। যে অনেকে আছে যে আমি ইনভেস্ট করলাম যে অ্যাটলিস্ট আমি যাতে মিনিমাম রিটার্নটা পাই, তো তখন প্রফিটেবিলিটির দিকে দেখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোম্পানির গভর্নেন্সটা দেখতে হবে। আপনার অনেক পৃথিবীতে বড় কোম্পানি এবং আমাদের দেশেরও অনেক বড় কোম্পানি কয়েক বছর দেখা যাচ্ছে যে রানিং ফ্যান্টাস্টিকলি ওয়েল, বাট তারপরে দেখা যাচ্ছে যে দে হ্যাভ গন আন্ডার ওয়াটার, ইট ইজ জাস্ট বিকজ দ্য গভর্নেন্স ছিল না। দেখা যাচ্ছে এখন অনেকেই নতুনভাবে বিনিয়োগ করতে চাচ্ছে, নতুনভাবে শুরু করতে চাচ্ছে, আপনি কি বলবেন এদের কি শুরু করা উচিত বা কি মাথায় রেখে সে শুরু করতে পারে? দেখুন, আমাদের স্টক মার্কেট যে লেভেলে আছে, স্টক মার্কেটটা এখনও আমরা মনে করি যে খুব ইনফ্যান্ট লেভেলে আছে। আমাদের যে সাইজ অফ দ্য ইকোনমি বলেন, নাম্বার অফ পপুলেশন, আমাদের যে গ্রোথ পোটেনশিয়াল অ্যাজ এ কান্ট্রি, সেটার সাথে আমাদের স্টক মার্কেটের কোনো
আপনার ইউল নট ফাইন্ড এনি গুড কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, যে আমাদের ইকোনমি মোটামুটি রাইটলি রংলি অনেক ইনক্রিজ হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য স্টক মার্কেট হ্যাজ গন ব্যাকওয়ার্ড। সো এখানে ইনভেস্ট করার অপরচুনিটি অনেক 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 বেশি, কিন্তু স্টক মার্কেটকেও ঠিক করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যারা এখন ইনভেস্ট করবে ওনাদেরকে এখনও ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ আর হিউজ, বাট আপনাকে দেখে শুনে ইনভেস্ট করতে হবে। ইউ ক্যানট বি ব্লাইন্ড। কোন খাতগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন? সব সেক্টরই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে কটা সেক্টর আছে, এখন টাইম টু টাইম আপনার সেক্টর মুভ করে। যেমন ধরেন আপনার ইনিশিয়াল স্টেজ আমাদের যখন স্টক মার্কেটটা ফ্লারিশ করে লেট 80s আর আর্লি 90s-এ, তখন আমাদের যে ড্রাইভিং সেক্টরগুলি ছিল সেগুলি যে এখন নেই তা না, বাট এর মধ্যে আবার অনেক কিছু অ্যাড হয়েছে। লাইকসে আমরা ইন জেনারেল বলে থাকি যে ব্যাংকিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, কিন্তু আমাদের আপনারা সবাই জানেন ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ গোয়িং থ্রু এ ট্রানজিশন, অনেক রিফর্ম হচ্ছে। সো দেয়ার উইল বি লট অফ ব্যাড থিংস কামিং আপ and we'll see the good things maybe few years later. And at the same time, the pharmaceutical sector is a good sector, engineering sector, construction materials, even like say textiles. There are a few textiles which are doing very well. So sector আমাদের এখানে 8-10টা সেক্টর আছে that you can look at. ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যেমনটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আমি এখন জানতে চাই আপনার কাছে পুঁজিবাজারে প্রযুক্তির ব্যবহার কিভাবে বিনিয়োগকে আরো নিরাপদ করতে পারে বলে আপনি মনে করছেন? পুঁজিবাজার সবসময় প্রযুক্তি নির্ভর। আপনার 80-এর দশকের পর থেকে যখন আপনার প্রযুক্তি খুব র্যাপিড ডেভেলপমেন্ট হয়, আপনার পুঁজিবাজার বলেন, কমোডিটি মার্কেট বলেন, দিজ আর অল ডিপেন্ডেন্ট অ্যাবসলিউটলি অন দ্য আইটি প্ল্যাটফর্মস। এবং এটার উন্নতি, এই যে ধরেন আপনি বসে আছেন কিন্তু আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু আপনার পক্ষে স্টক এক্সচেঞ্জে যে একজন স্টক ব্রোকারের সাথে যে বসে কমিউনিকেশন করে ইজ নেক্সট ইম্পসিবল। এই যে আপনার ব্রিজিংটা, সেটাই হচ্ছে আইটির কাজ, এবং আইটি ব্রিজিংটা করে দিচ্ছে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনি এখন ধরেন আমেরিকা, চায়না, জাপান আপনি ইনভেস্ট করতে চান, ইউ ক্যান ইনভেস্ট। হয়তো বাংলাদেশ থেকে সম্ভব না বিকজ অফ দ্য কারেন্সি রেস্ট্রিকশন, বাট সারা পৃথিবীতে এভরিথিং ইজ ওপেন। আপনি যেখানেই থাকেন, আপনার স্মার্ট মোবাইল ফোন থাকলেই হবে, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো কিছুতে ইনভেস্ট করতে পারেন। সো দিজ আর দ্য গুড থিংস ইন ডেভেলপমেন্ট অফ দ্য আইটি প্ল্যাটফর্মস, যেটা আমাদের এখানে হচ্ছে, বাট যে গতিতে হওয়া উচিত ছিল সে গতিতে হচ্ছে না। কারণ আমাদের এখনও আমরা পুঁজিবাজারকে গ্রহণযোগ্য করতে পারি নাই টু দ্য কমন পিপল। আমরা পুঁজিবাজার ইজ নট ওয়েল অ্যাকসেপ্টেড ইভেন টুডে, সরি। তো এটার কারণটা হচ্ছে যে আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমরা উই হ্যাভ ফেইল টু রিচ আউট টু দ্য কমন পিপল। এটা আমাদের ডেভেলপমেন্টের অনেক 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 সুযোগ আছে। বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের কি ধরনের প্রভাব রয়েছে? বাংলাদেশে না, সারা পৃথিবীতেই হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগকারীদের প্রচণ্ড প্রভাব থাকে। আপনার যদি দেখেন যে আমাদের এখানে 91-এ একটা আইন করে পুঁজিবাজারকে ওপেন করা হয়, যে স্টক মার্কেট ওয়াজ ওপেন ফর দ্য ফরেন ইনভেস্টার্স। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াতেও কিন্তু একই সময় পুঁজিবাজার বিদেশি বিনিয়োগের জন্য ওপেন করা হয়। কিন্তু গত ধরেন 35 বছরে বা 34 বছরে আপনার যদি ইন্ডিয়ান মার্কেট দেখেন, দে হ্যাড গন টু দ্য গ্লোবাল লেভেল, মানে দে আর সারপ্রাসিং দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। আর আমাদের এখানে দেখেন আমরা আমাদের এখন পর্যন্ত উই আর ডিবেটিং যে পুঁজিবাজার কী হবে। এটার কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছিল, সেটা আমরা ধরে রাখতে পারিনি। ধরে না রাখার মূল কারণটা হচ্ছে যে আমাদের কোয়ালিটি স্টকস আমরা সাপ্লাই দিতে পারিনি মার্কেটে। ইন্ডিয়াতে আপনার ডেইলি বেসিসে একটা কোয়ালিটি এবং বিগ স্টকস মার্কেটে আসছে। আপনার পুঁজিবাজারে যদি বিদেশি বিনিয়োগকারী আনতে হয় এবং ধরে রাখতে হয়, তাহলে প্রথম হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ a good number of good quality stocks in the stock market, big companies, liquidity থাকতে হবে। যেটা আমি এর মাঝে একটু জানতে চাইবো, আপনি বলছেন যে বিদেশি বিনিয়োগকারী কমে যাচ্ছে বলে না, আমি বলছি যে পরিমাণ আসা উচিত ছিল সে পরিমাণ আসেই নাই। হ্যাঁ, আসেই নাই। তা আসে না কারণ আমরা ওই যে যেরকম ফিল্ডটাই তৈরি করতে পারেন, মানে যে ক্ষেত্রটা তৈরি করা সেটা পারি নাই। তাছাড়া আমাদের মধ্যে আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পলিসি ইনকনসিস্টেন্সি। যে পুঁজিবাজার আজকে আসার পরে যে আপনার পুঁজিবাজার যেই আপনার নিয়মকানুন মেনে ওরা আসছে, সেই নিয়মকানুনটা প্রিভেল করবে এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। আমরা এর মধ্যে দেখেছি অনেকবার চেঞ্জ হয়েছে আপনার ধরেন তারপরে ধরেন গত কয়েক বছর ধরে কারেন্সি ওয়াজ এ বিগ ইস্যু, যে আমরা সবাই ফরেন ইনভেস্টাররা দে নিউ দ্যাট উইল হ্যাভ এ কারেন্সি অ্যাডজাস্টমেন্ট। তো সেখানেও আমরা গত 5-7 বছর ধরে পুঁজিবাজারে স্থবিরতা দেখেছি, একটা স্টেলমেন্ট দেখেছি, বিকজ দ্য ফরেন ইনভেস্টার্স নিউ দ্যাট উই উইল হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য লোকাল কারেন্সি।
or depreciate the local currency, যেটা আপনার আলটিমেটলি হলো। এই যে ব্যাপারগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সারাদিন মুখে বলছি যে আমরা ফরেন ইনভেস্টমেন্ট চাই, বাট ফরেন ইনভেস্টর আনার জন্য যে কাজগুলি সেই কাজগুলি আমরা কেউই করি না। এফেক্টিভ বা ফাংশনালিটি যেটা বলে, টু ব্রিং অ্যান্ড ওয়েলকাম দ্য ফরেন ইনভেস্টার্স, টু রিটেইন দেম ইন দ্য কান্ট্রি, এই ব্যাপারগুলো আমাদের কোনো হলিস্টিক অ্যাপ্রোচ নাই। আমাদের সব রেগুলেটর একসাথে বসে ডিসাইড করে না যে আমরা কীভাবে পুঁজিবাজারে ফরেন ইনভেস্টমেন্ট, আমরা বিদেশি পুঁজি নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের বিশাল দুর্বলতা, উইকনেস। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, রাজনৈতিক অস্থিরতা কিভাবে পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? দুটো জিনিস, একটা হচ্ছে যে কোনো ধরেন রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকে, আজকাল কোনো দেশে আর কেউ ইনভেস্ট করতে চায় না, কারণ আপনার দেয়ার আর প্ল্যান্টি অফ চয়েসেস ইউ হ্যাভ, নট দ্যাট বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি। সেকেন্ড হচ্ছে যে ডেমোক্রেসির কোনো বিকল্প নেই। এখন ধরেন বিশাল ফান্ড ম্যানেজার, যারা দ্য বিগেস্ট ফান্ড ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড, তাদের কিছু চার্টার থাকে, অ্যান্ড ওয়ান অফ দ্য চার্টার্ড ইজ আপনাকে ডেমোক্রেসিটা থাকতে হবে এই দেশে। মানে ধরেন একটা নন ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে অনেক বেশি বিনিয়োগ কখনই আসবে না। কারণটা হচ্ছে কি, পলিসি কনসিস্টেন্সির ব্যাপার। আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, থ্রু এ প্রপার ইলেকশন, সেখানে পলিটিক্যাল গভর্নমেন্টের একটা কমিটমেন্ট থাকে ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। আমাদের দেশে 5 বছরের জন্য একটা দল ক্ষমতা আসে, 5 বছরে ওরা একটা রোড ম্যাপ আমাদেরকে দিয়ে দিবে। আমরা আশা করি যে আই এম টকিং অ্যাবাউট দ্য বেস্ট কেস সিনারিও, যে একটা রোড ম্যাপ দিয়ে দিবে আমাদেরকে, আমরা জানবো যে আগামী 5 বছর আমরা কোথায় যাবো অ্যাজ ফার অ্যাজ দ্য পলিসিস আর কনসার্ন। এই যে পার্টি আসলো ইন পাওয়ার, ওরা কীভাবে পুঁজিবাজারকে দেখতে চায়, ফরেন ইনভেস্টাররা ওইটার বেসিসে অ্যানালিসিস করবে, ইভ্যালুয়েট করবে ওয়েদার দিস মার্কেট ইজ ইনভেস্টেবল আর নট। তো অতএব ডেমোক্রেসি ইজ এ প্রি রিকুইজিট ফর দ্য ফরেন ইনভেস্টমেন্টস। রাজনৈতিক স্থিতিশীলতা কি কোনোভাবে পুঁজিবাজারে ঝুঁকি কমিয়ে আনতে পারে? অবশ্যই রাজনৈতিক ঝুঁকি তো সবচেয়ে বড় ঝুঁকি। আপনার বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজনৈতিক ঝুঁকিটা হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আপনার যে কারণে আমি বারবারই বলতে হচ্ছে আমাকে যে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া যে বিদেশি বিনিয়োগ আনা যাবে না, যতক্ষণ পর্যন্ত দ্য ফরেন ইনভেস্টার্স আর নট কনভিন্সড দ্যাট দিস কান্ট্রি উইল হ্যাভ এ পলিটিক্যাল স্টেবিলিটি। ধরেন আমাদের আশেপাশের দেশ দেখেন আপনি, কয়েকটা দেশের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আসেনি। অন দ্য আদার হ্যান্ড অ্যাট পারে থাকা ছিল যে কান্ট্রিগুলি 10 বছর আগে, আপনি ধরেন আমাদের সাথে ভিয়েতনামের তুলনা করেন, ভিয়েতনাম এবং আমরা 2015 সালে মোরলেস অ্যাট পার ছিলাম পিয়ার কান্ট্রি হিসাবে। কোনো ক্ষেত্রে আমরা উই আর অ্যাহেড অফ দ্যাম, বাট আজকে দ্য ভিয়েতনাম has gone too far away from us in terms of the foreign investments and the growth অথবা আপনি যাই বলেন, it is just because they had the political stability. আমাদের এখানে যথেষ্ট কনফিউশন ছিল about the election, as you all know, so যার জন্য আমাদের এখানে ওই কাঙ্ক্ষিত পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসে না বা মোটেই আসে না আমি বলবো। নির্বাচন পরবর্তী সময়ে পুঁজিবাজারে কি প্রত্যাশা করছেন? ভালো প্রত্যাশা করছি, খুব ভালো প্রত্যাশা করছি। আমরা আশা করি যে উইল হ্যাভ এ ভেরি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পরে যেটা হবে, যেই পার্টি ক্ষমতায় আসুক, আমি শিওর দ্যাট আমরা এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, আমরা উই হ্যাভ ইনভাইটেড দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস একটা ফোরামে, এবং সেখানে ওনারা পাবলিকলি বলেছেন যে দে উইল ওন দ্য স্টক মার্কেট ইফ দে কাম ইন পাওয়ার। তো এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, বিশাল এক্সপেকটেশন বলেন বা প্রত্যাশা বলেন, যে পলিটিক্যাল পার্টি আসবে দে উইল টেক কেয়ার অফ দ্য স্টক মার্কেট, দে উইল মুভ দ্য স্টক মার্কেট টু দ্য নেক্সট লেভেল। আমি আরো একটি বিষয় জানতে চাইবো, বর্তমানে বাংলাদেশে পুঁজিবাজারের সম্ভাবনা কতটা রয়েছে? এন্ডলেস। পুঁজিবাজার, আমি আবারও বলছি যে আমরা খুব ইনফ্যান্ট স্টেজে আছি। পুঁজিবাজারে কোনো কিছুই আমাদের এখানে নাই। আমাদের এখানে মার্কেট সাইজ ইজ ভেরি স্মল, আমাদের এখানে সাপ্লাই সাইড ইজ ভেরি উইক, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করা নাই, কোনো প্রোডাক্ট ভ্যারাইটি নাই, আমাদের এখানে অ্যাকচুয়াল প্রফেশনাল ডেভেলপ করতে পারি নাই, আমাদের এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইন্টারন্যাশনাল লেভেল। তো আমাদের এখানে যার ধরুন আমি মনে করি যে এন্ডলেস অপরচুনিটিস। পুঁজিবাজার এখন আমাদের দেশে সত্যিকার অর্থে শুরুই হয়নি, কিন্তু পুঁজিবাজারকে দিয়েই আপনি এখানে আমাদের এখানে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট, রাইট? আমাদের নাম্বার অফ আনএমপ্লয়েড পিপলটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় রিস্ক, কারণ আমার ইয়াং পপুলেশন বেশি। পুঁজিবাজার কুড বি এ গুড সেক্টর ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন দ্য young, fresh graduate or educated people.
সারা পৃথিবীতে তাই হয়। আপনি যদি আমেরিকায় দেখেন বা ইভেন ইন্ডিয়াতে দেখেন, আপনার দেখবেন যে মানে মোটামুটিভাবে শিক্ষিত সমাজ সাংঘাতিকভাবে পুঁজিবাজারের উপর নির্ভরশীল ইন টার্মস অফ দেয়ার ইনকাম জেনারেশন, রাইট, দ্য উইমেন্স। কিন্তু আমাদের দেশে তো কেউই আসে না পুঁজিবাজারে না আসার কারণ হচ্ছে যে আমার পুঁজিবাজারটা আমরা বড় করতে পারিনি। আমাদের যে সাইজ হওয়া উচিত ছিল অপটিমাল সাইজ আমরা নিতে পারিনি। সো আপনার ইটস এ কালেকটিভ ফেলিওর, বাট আমাদেরকে এটারই সুবিধা নিতে হবে। আমরা এখন যদি ইফ উই হ্যাভ এ রাইট পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, আমরা উই ক্যান টেক ইট টু এ ভেরি ডিফারেন্ট লেভেল। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যেমনটা আলোচনা করছিলাম বিনিয়োগ নিয়ে, তো আমি আপনার কাছে জানতে চাইবো পুঁজিবাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে বা আসছে না কেন, আনার ক্ষেত্রে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? গত অনেক বছর ধরে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসে নাই। আমরা সবাই জানি যে পুঁজিবাজারে ভালো কোম্পানি না আসার কারণে মূল কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার যে প্রাইসিং মেথডটা ছিল, যে আপনি একটা কোম্পানি চালাচ্ছেন অনেক বছর ধরে, আপনি পুঁজিবাজারে এটা আনতে চান, আপনি শেয়ার ইস্যু করতে চান, কিন্তু এখানে আপনাকে যে প্রাইসে শেয়ারটা অফার করার জন্য বলা হচ্ছিল বাই রেগুলেশন, সেটা ওয়াজ নট ইন ইউর ফেভার। মানে আপনার একটা ফেভারেবল প্রাইসিং মেথড ছিল না ফর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি অর দ্য এন্টারপ্রেনিয়ার্স। সেটা আমরা বলে আসছি যে দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। আমরা শুনেছি যে সেটা নিয়ে কাজ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে যদি জিজ্ঞেস করেন যে এটা এখনই আসছে না কেন, আমার কাছে আই ডোন্ট হ্যাভ দ্য আনসার, বাট আই উড এক্সপেক্ট যে আগামী 1-2 মাসের মধ্যে এটা চলে আসবে। এটা ছিল মূল কারণ। দ্বিতীয় কারণ যেটা আপনি দেখেন যে আমাদের যখনই একটা নতুন শেয়ার আসে, ইট ইজ হাইলি ওভার সাবস্ক্রাইব, তার মানে উই হ্যাভ ডিমান্ড ইন দ্য মার্কেট, বাট প্রাইসিং ওয়াজ নট রাইট। এটা হচ্ছে আপনার এন্টারপ্রেনিয়ারদের কমপ্লেইন ছিল। তো সেটা যদি অ্যাড্রেস করা হয়, আমরা আশা করি যে নতুনভাবে পুঁজিবাজারে কোম্পানি লিস্টিং হওয়ার জন্য যারা লোকাল এন্টারপ্রেনিয়ার আছে দে উইল বি এনকারেজড। বাট এট দ্য সেম টাইম আমরা যেটা বলবো যে মানে দ্যাটস নট এনাফ, যে শুধুমাত্র যে আমি প্রাইসিং মেথডটা চেঞ্জ করে দিলাম তাতেই হয় না। এখানে যেটা হচ্ছে যে পুঁজিবাজারে যারা যারা কোম্পানি নিয়ে আসে অর দ্য লিস্টেড কোম্পানি, মানে they have a good number of I would say grievance against the primary and the secondary or the ultimate regulators. তো এগুলি অ্যাড্রেস করতে হবে। আপনি আপনার শেয়ারটা আমার সাথে শেয়ার করবেন, মানে আপনার কোম্পানির ওনারশিপ শেয়ার করবেন। আপনার এখানে আপনি যখন একটা কমপ্লায়েন্সে আসবেন, আপনার ট্যাক্স বেড়ে যাবে, আপনার ভিএটি বেড়ে যাবে। সো আপনি ইউ উইল বি ইন দ্য গভর্নমেন্ট ফাংশনারি রাডার, যেটাকে আমরা বলি, যে আপনার মোটামুটি সবই ট্রান্সপারেন্ট হয়ে যায়। যে সেখানে আপনি আমরা সবাই জানি যে আমরা যখন প্রাইভেট কোম্পানিতে থাকি তখন আমরা উই হোল্ড ব্যাক এভরিথিং, দ্য অথরিটি, দ্য প্রফিট, দেন উই ইভেট ট্যাক্স, উই ইভেট ভিএটি অ্যান্ড উই ডু এভরিথিং পসিবল। এই যে যখনগুলি আপনার, তো তার মানে হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, কিন্তু সেটার সাথে সাথে আপনার পলিসিগুলি যদি কনসিস্টেন্ট না থাকে বা আপনার উপর যদি ওভার বার্ডেন কমপ্লায়েন্স দেওয়া হয়, তো সেখানে ইউ উইল ফিল ডিসকারেজড। যে এই ব্যাপারগুলি আমরা সেটা বারবার যেটা বলে যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যে সব পার্টিকে এগিয়ে আসতে হবে, যে আপনি আসতে যাচ্ছেন, আপনি কেন আসতে চাচ্ছেন না, বা আসলে আপনি কী কী অসুবিধা ফিল করবেন, সেগুলি খোলাখুলিভাবে আলাপ করতে হবে। অ্যান্ড উই নিড টু অ্যাড্রেস অল দোজ ইস্যুস, আদারওয়াইজ এই মার্কেট বড় হবে না। আচ্ছা, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও বিনিয়োগ বান্ধব করতে কি ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন? নীতিগত পরিবর্তন যে অনেক বেশি, খুব বেশি মানে অনেক দরকার তা না, কিন্তু কথা হচ্ছে যে আপনার ছোটো ছোটো ইস্যুগুলি অনেক সময় আনবিয়ারেবল হয়ে যায়। এখন আপনাকে ওয়েলকামিং হতে হবে, মানে আপনার যখন পুঁজিবাজার চলে আসে তখন পুঁজিবাজারের সাথে যে আপনি একজন ওনার অফ দ্য কোম্পানি, আপনার সাথে মূলত কাজটা হয় উইথ দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড উইথ দ্য রেগুলেটরস। তো এখানে আমাকে মানে লাইক সে ইফ আই এম দ্য প্রাইমারি রেগুলেটর অর দ্য আলটিমেট রেগুলেটর, আমাকে প্রথমে হচ্ছে আই হ্যাভ টু বি ভেরি ওয়েলকামিং। আপনি একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আপনাকে এটা ফ্যাসিলিটেট করতে হবে। if I see that it's not for the best interest of the public, of course I'll put it aside, আমরা decline করবো, যেটা আমরা দিব না, that's a different issue. But আমি যদি দেখি যে you have good potential, the investors will be benefited in the long run, then I should have also come forward to help you out, যে কিভাবে এটা আপনি আনতে পারেন। এই জিনিসগুলি আপনার এই যে ধরেন একটা কর্ডিয়াল রিলেশনশিপ থাকতে হবে বিটুইন অল দ্য পার্টিস কনসার্ন। আপনাকে কমফোর্ট
ফিল করতে হবে যে আপনি এখানে এসে ইউ উইল অলসো গ্রো। কোন খাতগুলোতে সম্ভাবনা করলে বিনিয়োগ বেশি হতে পারে, মানে বিনিয়োগ সম্ভাবনা বেশি হতে পারে বলে আপনি মনে করছেন? সব খাতে বাংলাদেশে তো আপনার আমি বললাম যে এন্ডলেস অপরচুনিটিস, মানে কোনো ধর সেক্টরই তো আমাদের ধরেন আদার দেন ব্যাংকিং সেক্টর, স্পেসিফিক কিছু আছে কি? না আদার দেন ব্যাংকিং সেক্টর কোনো সেক্টরে আমাদের খুব বেশি কোম্পানি লিস্টেড নেই। প্রতিটা সেক্টরে আপনার লাগছে আইটি সেক্টর। আইটি সেক্টরে তো অনেক বড় কোম্পানি আমাদের এখানে আসে নাই, কিন্তু সারা পৃথিবী তো এখন আইটি সেক্টরের উপরে মানে পিপল আর মেকিং মানি অন দ্য আইটি সেক্টরস। আর আমাদের এখানে ধরেন আপনার কনস্ট্রাকশন ইজ এ বিগ বিজনেস, বাট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে হচ্ছে আমাদের এখানে খুব বেশি কোম্পানি আছে তা না। আচ্ছা, তারপরে ধরেন ব্যাংকিং সেক্টরটা রিফর্ম যাচ্ছে, অনেকগুলি ব্যাংক, ক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন কোম্পানিগুলো বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে হবে অনেক। হ্যাঁ, মানে আমাদের ধরেন আমি আবারও বলছি যে আমাদের এখানে মার্কেটটা ইন ট্রু সেন্স শুরুই হয়নি, কারণ আমাদের এখানে ধরেন 400-এর মতো কোম্পানি, কাছাকাছি কোম্পানি লিস্টেড, বাট দ্য ইনভেস্টেবল স্টকস আর ভেরি লিমিটেড। তো তার মানে যে আপনার এখানে যে পরিমাণ আমরা ফিল করি, যে পরিমাণ ডিমান্ড আছে, তো আমরা এরকম ধরেন আরও 400 না বারে 200 কোম্পানি লিস্টিং চেষ্টা করতে পারি, বাট ভালো কোম্পানি। And so it's not only that we are looking at the local people or the local investors. I mean, I'm talking about the global investors. So I can feel they have good interest, but আমার এখানে তো product নেই. I don't have the product to supply to them. পুঁজিবাজারে সাধারণ জনগণের সম্পৃক্ততা অনেক বেশি কম রয়েছে। সাধারণ জনগণের সম্পৃক্ত বাড়ানোর ক্ষেত্রে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? সাধারণ বিনিয়োগকারীদেরকে সম্পৃক্ততা খুব দরকার, আদারওয়াইজ বিনিয়োগ মানে দ্য স্টক মার্কেট উইল নেভার ফ্লারিশ। সেখানে প্রথম হচ্ছে যে আমাকে এনশিওর করতে হবে যে মার্কেট ইজ গ্রোয়িং, মানে সাইজ ওয়াইজ আমার মার্কেট বড় হচ্ছে। আর সাধারণ বিনিয়োগকারী আনার জন্য আমাকে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ টু বি ডেভেলপড, এটার কোনো বিকল্প নাই। আপনার সাধারণ বিনিয়োগকারীদেরকে মার্কেটে আনার দায়িত্বটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। কিন্তু এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি মানে আমাদের এখানে কোনো লেভেলেই যায় নাই, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে ঠিকভাবে প্রপারলি নার্চার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেশন করা হয় নাই, কমপ্লায়েন্সের দিক থেকে উই আর ভেরি উইক। এখন পর্যন্ত আমরা সাধারণ বিনিয়োগকারীদেরকে কাছে রিচ আউট করার মতো আমরা সত্যিকার অর্থে আদার দেন ঢাকা সিটি, I don't see that the asset managers are going beyond Dhaka city. তো এই যে ধরেন আপনার যারা অ্যাসেট ম্যানেজার যারা, well, I mean, we had a lot of issues. I mean, I'm not blaming the asset managers. We had a lot of issues. এখানে আমরা সবাই জানি in the mutual fund industry. এই ইন্ডাস্ট্রিটাকে আপনাকে কারেক্ট করতে হবে. Until and unless you actually address the real problem of the stock market, the market will not grow. দেখা যাচ্ছে সাধারণ জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগকারীও বাড়বে অনেকবার। সাধারণ বিনিয়োগ মানে আপনার প্রথম হচ্ছে যে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস দ্যাট দিস ইজ এ প্লেস ওয়ার ইউ ক্যান মেক মানি, রাইট? সারা পৃথিবীতে তাই হয়। প্রথমে হচ্ছে আমার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, উই হ্যাভ টু গিভ দ্য কমফোর্ট দ্যাট দিস ইজ এ গুড প্লেস টু মেক মানি। সো আপনার এই যে যখন অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে তখনই ওখান থেকে ইনভেস্টর ক্রিয়েট হবে। পুঁজিবাজারে পেশাজীবী বাড়ানোর ক্ষেত্রে কি করা প্রয়োজন? পেশাজীবী বাড়ে নাই, কারণ আবারও বলছি যে আপনার একটার সাথে দিস আর অল ইন্টারলিঙ্কড, সম্পৃক্ততা রয়েছে। সো আমার যেহেতু মার্কেট গ্রো করে নাই, আমার পেশাজীবী বাড়ে নাই। কারণ পেশাজীবী কখন বাড়বে? পেশাজীবী বাড়বে যখন পেশাজীবী দেখে, যখন ধরেন একটা ফ্রেশ গ্রাজুয়েট দেখে এই সেক্টরটাতে তার একটা ক্যারিয়ার পাথ, মানে হি ক্যান সি এ ক্যারিয়ার গ্রোথ in the next 10 years, 20 years, 30 years, right? কিন্তু যেহেতু মার্কেটটা বাড়েনি, আমরা পেশাজীবী তৈরি করতে পারিনি। সো আমরা পেশাজীবী তৈরি করার জন্য আমাদের ইনস্টিটিউট আছে, কিন্তু ইনস্টিটিউট যে পরিমাণ ছাত্র পাওয়ার কথা আমাদের নাম্বার অফ পপুলেশন অনুযায়ী তার ধারে কাছেও পাচ্ছে না, ছাত্রছাত্রী পাচ্ছে না। তো এই পেশাজীবীর জন্য আপনি ইউ কারেক্টলি আস্ক দ্য কোয়েশ্চেন যে পেশাজীবী বাড়ানো ছাড়া তো এই সেক্টর গ্রো করবে না। কিন্তু ওই যেটা বললাম যে এটা ইন্টারলিঙ্কড। তা আমাকে পেশাজীবী বাড়ানোর জন্য মার্কেট বাড়াতে হবে, মার্কেট বাড়ালে অ্যাট দ্য সেম টাইম আমাকে পেশাজীবী ক্রিয়েট করতে হবে। বাট দ্য গুড থিং ইজ এখন আমাদের অনেকেই আসছে মার্কেটে ফ্রম দ্য বিজনেস স্কুল অ্যান্ড ফ্রম দ্য সিএফএ সোসাইটি। আমি আবার একটু তরুণ উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের পুঁজিবাজারে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের কৌশল গ্রহণ করা যেতে পারে? আবার বললাম যে যেটা হয়, ধরেন আমি কয়েকদিন আগে জাপানে ছিলাম, তো জাপানে আমি দেখলাম যে এই যে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয় ফ্রম দ্য স্কুল লেভেল। তো যখন বাই দ্য টাইম দে আর গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য স্কুল, লাইক সে ফ্রম ক্লাস 10 and 12, they have good
knowledge about the stock market and investing in the stock market, about the companies. এই যে আপনার ধরেন মানে আমরা স্কুল লেভেলে আমি বলতে চাই হাই স্কুল লেভেল থেকেও যদি আমরা শুরু করতে পারি, যেটা আমরা প্রপোজ করেছি যে হাই স্কুল লেভেলেও আমাদের এটা একটা সাবজেক্ট ম্যাটার থাকা উচিত, যে মানে অ্যাবাউট দ্য ক্যাপিটাল মার্কেট। তো সেখান থেকে যদি আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি, if we can educate the very young people about the stock market and the capital market and its potential, তাহলে ওখান থেকেই আমরা তরুণ উদ্যোক্তা পাবো, তরুণ বিনিয়োগকারী পাবো এবং তরুণ প্রফেশনাল পাবো। এক্ষেত্রে অনেক নতুন কোম্পানিও আসতে পারে যদি আমরা তরুণ উদ্যোক্তা বাড়াতে পারি। অবশ্যই অবশ্যই, সাইজ ম্যাটার্স। বাংলাদেশে পুঁজিবাজারকে আরো শক্তিশালী ও বিনিয়োগ বান্ধব করতে কি ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? সরকারি পদক্ষেপ ছাড়া তো পুঁজিবাজার বাড়বে না। পুঁজিবাজার যেহেতু সরকার নিয়ন্ত্রিত, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে সরকার নিয়ন্ত্রিত কীভাবে? সরকারই আপনার আইন কানুন তৈরি করে, সরকারই রেগুলেট করে থ্রু দ্য বিসেক। এটা সারা পৃথিবীতে তাই হয়। হ্যাঁ, তো এটার রেগুলেটরি বা গভর্নেন্স ইস্যুটা সবসময়ই সরকারের হাতে থাকে এবং ইট ইজ ভেরি কারেক্টলি ডান। যেমন ব্যাংকিং সেক্টরে সেন্ট্রাল ব্যাংক থাকবে, পুঁজিবাজারের জন্য এসইসি থাকবে। এখন সরকার কি যাচ্ছে, এখন ধরেন কয়েকটা জিনিস আমরা যেটা বলছি ইমিডিয়েটলি ডিউরিং দিস কেয়ারটেকার গভর্নমেন্ট, যে পুঁজিবাজারটা আপনার রিফর্ম চেয়েছিলাম, বাট এখন পর্যন্ত রিফর্ম মানে যেই রিফর্ম করে চেয়েছিলাম এখন পর্যন্ত শুরু হয়নি। আই এম নট শিওর যে আগামী কয়েক মাস ইলেকশন, যেহেতু আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের মধ্যে আর কতটুকু রিফর্ম হবে। কিন্তু আমরা আরেকটা ব্যাপার যেটা বলছি, দুইটা ব্যাপার বলছিলাম, একটা হচ্ছে রিফর্ম আর একটা হচ্ছে নাম্বার অফ স্টকস বাড়ানো ফ্রম দ্য স্টেট ওন এন্টারপ্রাইজেস। যে এখন আমরা বলছি যে স্টেট ওন এন্টারপ্রাইজ আগামী 4-5-6 মাস যে গভর্নমেন্টের মেয়াদ আছে, যদি ইলেকশন ফেব্রুয়ারিতে হয়, যে অ্যাটলিস্ট আমাদেরকে 8-10টা স্টেট ওন এন্টারপ্রাইজ শুড বি লিস্টেড। So that will be the biggest contribution of the caretaker government for the stock market. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।